আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? সকাল সকাল রুটি বানাতে বানাতে আপনাদের সাথে আরও একটি ব্লগ ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আর সকালটা শুরুই হয় রুটি বানানো দিয়ে, তাই এখান থেকেই এই ব্লগ ভিডিওটি আজকে শুরু করছি। আর আমি এই যে রুটি বানিয়ে নিয়েছি, এখন রুটিটাকে সেঁকে নিচ্ছি। অলরেডি আমি অনেকগুলো রুটি বানিয়েও নিয়েছি, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই অন্য কাজ যেটাই হোক না কেন রুটিটা আগে বানাতে হবে। খাবারের অন্য আইটেমগুলো যাই করি না কেন রুটিটা আগেই বানিয়ে নিতে হয়। বাসার সবাই কম বেশি রুটিটা খাই, তবে আমি আর আমার ছেলে একটু ভাত প্রিয়। আমরা যেটাই খাই না কেন আমাদের কিন্তু ভাতটা অবশ্যই লাগে। আর এই যে আজকে রুটি খাওয়ার জন্য বেগুন ভেজে নিচ্ছি। বেগুনের এই চাক ভাজিটা কার কাছে কেমন লাগে? আমার কাছে মোটামুটি ভালোই লাগে খেতে। আর এই যে এখন বেগুন ভাজাটা উঠিয়ে নিয়ে ওই প্যানের মধ্যে আমি তেল দিয়ে ডিম ভেজে নিচ্ছি রুটি খাওয়ার জন্য। মরিচ পেঁয়াজ দিয়ে এভাবে ডিম ভেজে রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তবে আমার আবার একটু ডিম পোস্টটা বেশি পছন্দ, তাই আমি ডিম পোস্টটাই বেশি খেয়ে থাকি। আর অন্য দিনের তরকারি থাকে আর তার সাথে এই সকালবেলা ডিম ভাজি এটাই রাখি বেশিরভাগ। এতে কিন্তু সহজেই নাস্তাটা তৈরি করা যায়। আর এই যে বেগুন ভাজার সময় আরও একটি বেগুন ছিল, এটা আসলে জায়গার অভাবে দিতে পারিনি। এখন ডিম পোস্টের সাথে সাইডে দিয়ে দিয়েছি, একসাথে ভেজে নেওয়া হয়ে যাবে। আর কথা বলতে বলতে আমার ডিম পোস্ট করা হয়ে গিয়েছে, এখন বেগুনটাও ভাজা হয়ে গিয়েছে, এটাকেও উঠিয়ে নিব। আর এই ছিল মোটামুটি সকালের নাস্তা। এটি আমার হাজব্যান্ডের জন্য রেডি করেছি। আর এখানে সাথে ছিল ঝিঙের ডাল। এই ডালটা আমি একদিন রান্না করে 2 দিন পর্যন্ত খাই। এই ডালটা কিন্তু রুটির সাথে খেতে দারুণ লাগে। আর এই যে সকালের নাস্তা শেষ করে চলে এসেছি, এই যে দুপুরে কিছু বাজার করে এনেছে, মাছ আর সবজি। কিছু প্রকারের মাছ নিয়ে এসেছে, এগুলো এখন কেটে নিতে হবে। আর ইলিশ মাছটা রান্নার আগে কেটে নেই, এভাবে আস্তই ফ্রিজে রেখে দিই। এজন্য এখন আর কেটে নিলাম না, ফ্রিজে আস্তই রেখে দিচ্ছি। সাথে মুরগিও এনেছে, এটা রান্না করতে হবে। কয়েক প্রকারের কিছু অল্প করে মাছ এনেছে। আমরা আসলে মাছটা দীর্ঘদিন রেখে খাই না, কিছু দিনের জন্য আনি, সেগুলো খেয়ে শেষ করে তারপরে আবার আনি। আর আমাদের বাজারটা শুক্রবারে করে না, অন্য দিনেই করে নেয়। শুক্রবারের দিনটা ছুটির দিন থাকে, ওই দিনে একটু রেস্ট করতে চাই, তাই বাজারটা আগেই করে রাখে। আর এই যে এখন মাছগুলো আমি কথা বলতে বলতে কিন্তু কাটা শুরু করে দিয়েছি। প্রথমে পাবদা মাছগুলো কেটে নিচ্ছি। পাবদা মাছটা কাটা অনেক সহজ হয়, ওই জন্য ওটাকে আগে কেটে নিচ্ছি। ছোট মাছগুলো কাটতে কিন্তু একটু বিরক্ত বোধ হয়, তবে এই পাবদা মাছগুলো খুব সহজে কেটে নেওয়া যায়। সব থেকে সহজ কাটা এই মাছটি মনে হয়। আর এই যে পাবদা মাছগুলো কেটে নেওয়ার পরে এখন ট্যাংরা মাছগুলো কেটে নিচ্ছি। আমি না কেন জানি মাছের পাখনাগুলো আগে কাটতে ভুলে যাই। আমার মতো কার কার এই সমস্যাটা হয়? আসলে মাছ কাটার অভ্যাসটা কম থাকার কারণে একটু ভুল হয়ে যায়। যাই হোক, এভাবেই করতে করতে শিখে নিচ্ছি বা শিখে নিয়েছি অনেকটা। আর ট্যাংরা মাছগুলো একটু ছোট ছিল, তাই একটু কাটতে সময় লেগে গিয়েছে। আর ট্যাংরা মাছের কাঁটাগুলো কিন্তু একটু শক্ত হয়, এজন্য কাটতে একটু ভয় ভয় লাগছিল। তারপরে এই যে কথা বলতে বলতে কিন্তু সবগুলো মাছই কেটে নিয়েছি। আর এদিকে আমার ছেলে মুরগি নিয়ে খেলা করছে। বাজার থেকে একটা মুরগি এনেছিল আর বাসায় একটি ছিল, আগে থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম। এখন দুটো মুরগি কেটে নিব। মাছগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন মুরগিটাকেও ভালোভাবে কেটে নিচ্ছি, পিস পিস করে কেটে নিব। বাবার বাড়িতে থাকতে মাছ আর মুরগি যেখানে কাটা হতো গন্ধের জন্য, সেখান থেকে কয়েক হাত দূরে থাকতাম, দূর থেকে দেখতাম বা কখনো দেখতামই না। কিন্তু এখন নিজের কাজ, সেজন্য তো নিজেই করে নিতে হয়। প্রথম দিকে একটু অসুবিধা হতো এই গন্ধে, তবে এখন কিন্তু কাজগুলো করতে করতে অনেকটাই অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এখন আসলে আরও বেশি তাড়া থাকে যে কাজগুলো কখন শেষ করতে হবে, গন্ধ বা অন্য কিছু এগুলো ভাবার সময়ই থাকে না, এখন যেহেতু কাজগুলো নিজের হয়ে গিয়েছে। আর এই যে মুরগির গিলাটাও পরিষ্কার করে নিতে হবে, এটা আবার খেতে পছন্দ করে, সেজন্য এটা রাখতেই হয়। আগে তো এগুলো থেকে 100 হাত দূরে থাকতাম, কিন্তু এখন নিজ হাতেই করে নিই। আসলে খারাপ লাগলেও কিছু করার নাই, নিজের কাজ তো নিজেকেই করে নিতে হবে। তো এই যে গিলাটাকে আমি কেটে আলাদা করে রেখে দিচ্ছি, এটা একটু নোংরা থাকে, আলাদা করে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এখন সব ময়লাগুলো সাথে সাথে উঠিয়ে ফেলছি, না হলে মাছি পড়া শুরু হয়ে যাবে আর গন্ধও বের হবে। আর এই ময়লাগুলোকে এখন উঠিয়ে ফেলে দিব। আর ফেলে দিয়ে চলে যাব মুরগির পাগুলো পরিষ্কার করে নিতে। একটা মুরগির পা কেন জানি না দিয়েছিল না,
তাই আরেকটি মুরগির পা দুইটি ছিল, সে দুটি পরিষ্কার করে নিচ্ছি। আমার আবার এই পা রান্না খেতে অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। আর এই পাগুলো কিন্তু এভাবে আগুনে একটু আঁচে পুড়িয়ে নিই, এতে করে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায়। অনেকে কিন্তু গরম পানি করে পরিষ্কার করে, ওটাতে একটু ঝামেলা মনে হয় বা ভালোভাবে পরিষ্কার হতে চায় না, মাংসটাও কিন্তু সিদ্ধ মতো হয়ে যায়। আর এভাবে কিন্তু এই পাটা পরিষ্কার করে নিলে খুব সহজেই পা পরিষ্কার হয়ে যায়। কিন্তু আগুনের আঁচে বেশিক্ষণ দিয়ে রাখা যাবে না। দেখুন কত সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই ছোটোখাটো সব কাজগুলো শিখেছি আমি আমার শাশুড়ির কাছ থেকে। আসলে বাবার বাসায় থাকতে তো এগুলোর ধারের কাছেও ঘেঁষা হতো না, আর এখন এই যে নিজেকে করে নিতে হবে, তাই সবই শিখে নিচ্ছি বা শিখে অনেকটাই নিয়েছি। এখন এই যে পা দুটি একইভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখুন কতটা ভালোভাবে পরিষ্কার হয়েছে। আর এখন এই যে মুরগির মাংসগুলোকে ধুয়ে নিব। এগুলো কাটাকুটি করতে করতে কিন্তু অনেকটা সময় দেরি হয়ে গিয়েছে। আর দুপুরে রান্নাবান্নাটা আসলে আজান পড়লে মনে হয় যেন অনেক দেরি হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করা হয়নি। আর সবার খাওয়ার সময়টাও হয়ে যায়, এজন্য আর কি একটু তাড়াতাড়ির মধ্যে করে নিতে হয়। তবে আজকে মাছ মুরগি এগুলো কাটতে কাটতে একটু সময়টা বেশি চলে গিয়েছে, আর তাই তাড়াতাড়ি করে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে যে মুরগির মাংসটাকে ভালোভাবে বেছে ধুয়ে নিচ্ছি, কয়েকবার করে ধুয়ে নিব। মুরগির মাংস কিন্তু অন্য মাংস থেকে একটু বেশি পরিমাণেই পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। আর এই যে ভালোভাবে মুরগির মাংসগুলোকে আমি ধুয়ে এখন উঠিয়ে নিচ্ছি, বারবার করে ধুয়ে নিয়েছি। আর এই যে কয়েকবার ধোয়ার পরে মুরগির মাংসটা ফাইনালি আমার ধোয়া শেষ হলো। আর এরপরে আমি ওই গিলাগুলো ধুয়ে নিব, এগুলো আমি আলাদাই রেখেছিলাম ধোয়ার জন্য। এগুলোতে যেহেতু নোংরা থাকে তাই আর একসাথে করে ধুই না, আলাদা করে ভালোভাবে যে ধুয়ে নিয়েছি। আর এরপরে একে একে কেটে রাখা সবগুলো মাছই ধুয়ে নিব। আর মাছগুলোকে আমি এভাবেই করে ধুয়ে নিই, আর লবণ দিয়েও একটু ধুয়ে নিই। আর একে একে এভাবে করে সবগুলো মাছই আমি ভালো করে ধুয়ে নিব। প্রথমে পাবদা মাছগুলোকে ধুয়ে নিয়েছি, আর এই পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা সাইডে রেখে এখন ট্যাংরা মাছগুলোকেও ধুয়ে নিচ্ছি। আর সবগুলো মাছেই ডিম ছিল, পাবদা মাছ ট্যাংরা মাছ সবগুলো মাছেই ডিম ছিল। আর অন্যদিকে যে চিংড়ি মাছও ধুয়ে নিচ্ছি। চিংড়ি মাছ অর্ধেকটা পরিমাণে আমার শাশুড়ি বেছে দিয়েছে, আমি আর সময় পাচ্ছিলাম না, সে নিজে বেছে দিয়েছে। আর অর্ধেকটা পরিমাণে বাছা হয়নি, তবে সেগুলোকেও আমি ভালো করে ধুয়ে রেখে দিব, পরবর্তীতে বেছে নিব। আর আজকে চিংড়ি মাছগুলো ছোট ছিল, এই ছোট চিংড়ি মাছগুলো যে কোনো ভাজি বা ঘন্টর মধ্যে দেওয়ার জন্য আনা, দিলে খেতে কিন্তু দারুণ লাগে। আর সবগুলো মাছ ধুয়ে নেওয়া শেষে আমি কিন্তু ফ্রিজে রাখার জন্য রেডি করে নিয়েছি। আর এদিকে যে কাঁচা বাজারও এনেছে সেটা আর দেখালাম না। আর আমি অন্যদিকে কাটাকুটিগুলোও করে নিয়েছি, এরপরে রান্না ছড়িয়ে দিয়েছি। আসলে কাজগুলো গুছিয়ে নিতেই আজান পড়ে গিয়েছিল, জোহরের আজানটা পড়ে যাওয়ার কারণে রান্না অনেক তাড়াহুড়ো ছিল। মানে কিভাবে রান্নাটা শেষ করব, আজানটা পড়লে যেন মনে হয় অনেক দেরি হয়ে গিয়েছে, কাজ করতে অনেক দেরি হয়ে যাবে। এই জন্য একটু দ্রুততার সাথে করে নিচ্ছি, মানে যত তাড়াতাড়ি করে নেওয়া যায়। প্রথমে এই যে আমি চাল কুমড়ো ভাজি করে নিব। আর এই চাল কুমড়োটা কিন্তু আমাদের গাছের। আর চাল কুমড়োটাকে কুচি করে কেটে লবণ মেখে রেখেছিলাম পানি ঝরে যাওয়ার জন্য, তাহলে কিন্তু এই ভাজিটা দারুণ হয়। আর এই যে এখন ভাজিটা অন্য চুলায় দিয়ে এই চুলাতে আমি মুরগির মাংসটা চড়িয়ে দিব। তার জন্য প্রথমেই তেল দিয়ে সমস্ত পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ সাথে শুকনো মশলাও দিয়ে নিব, দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর অন্যদিকে মাঝে মাঝে ভাজিটাও নেড়ে দিচ্ছি, মানে রান্নায় কত তাড়াতাড়ি হচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরে এই যে বাটা মশলাগুলো দিয়ে নিচ্ছি, বাটা মশলাগুলো দিয়ে এগুলোকেও কিছুক্ষণ ভেজে নিব। আর পাশাপাশি কিন্তু আমি ভাজিটাকেও মাঝে মাঝে নেড়ে নিচ্ছি, ভাজিটাকেও তাড়াতাড়ি করে নিচ্ছি। বাটা মশলা ভেজে নেওয়ার পরে লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সবগুলো গুঁড়া মশলা দিয়ে এটাকেও খুব ভালো করে কষে নিচ্ছি। আর নেওয়ার পরে যে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি, এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। এই মাংসটাকে এখন ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। আর এদিকে ভাজিটাও করে নিচ্ছি। আর দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়েছে, আর এই পানি থেকে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এর ফলে কিন্তু এই মাংসটা খেতে দারুণ স্বাদ হয়ে থাকে। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, যেহেতু কোনো পানি ব্যবহার করিনি, মাংস থেকেই অনেকটা পানি বেরিয়েছে। আর অন্যদিকে ভাজিটাও নেড়ে করে নিচ্ছি। ভাজিটাকে আমি একটু কড়া করে ভেজে নিই, খেতে ভালো লাগে।
আর ভাজিটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আজকে চাল কুমড়াটা একটু বড় ছিল, তাই ভাজির পরিমাণটা বেশি হয়েছে। আর এখন ভাজিটাকে চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে নিয়ে চুলায় অন্য কিছু চড়িয়ে দিব। আমি আসলে সবগুলো কাটাকুটি একসাথে করে গুছিয়ে নিই, যাতে রান্নাগুলো দুই চুলাতে সমানভাবে দিয়ে তাড়াতাড়ি করে নিতে পারি। আর এই যে এখন অন্য আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হলে এর মধ্যে এখন মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে নিব। আজকে আমি লাল শাক ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। এটা আমার ছেলের বাবার আবার অনেক বেশি পছন্দর, তার জন্য এটা লাগবেই। সেজন্য এই যে চিংড়ি মাছও দিয়ে নিয়েছি। চিংড়ি মাছ এগুলোর সাথে একসাথে ভেজে নিব। আর ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন এই যে লাল শাকটাও দিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে শাক দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি, যাতে নিচে মরিচ পেঁয়াজগুলো পুড়ে না যায়। আর তারপরে এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ শাকগুলো দিয়ে এখন এই যে উপর থেকে কিছুটা লবণ দিয়ে দিব। লাল শাকটা আমি একবারে তেলে দিয়ে এভাবেই ভেজে নিই, এতে তাড়াতাড়ি হয়। আর এই যে এখন লবণটাও দিয়ে নিয়েছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলোকে সিদ্ধ হতে দেব। আর অন্যদিকে কিন্তু আমার মুরগির মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেল ভেসে উঠেছে। আর মাংসটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো। মুরগির মাংস আসলে পাতলা ঝোলটাই খেতে বেশি ভালো লাগে, তাই পানির পরিমাণটা বা ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে নিয়েছি। আর অন্যদিকে লাল শাকটাকেও নেড়ে দিব। এই যে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন শাক থেকে কিন্তু বেশি পরিমাণে পানি বের হয়নি, তাই শাকটা সিদ্ধ হওয়ার জন্য এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব। শাকগুলো সিদ্ধ হতে থাক, এদিকে যে মুরগির মাংসটাও কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো। মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এখন ভাজা মশলা অ্যাড করে দিব। আর আমি সব ধরনের রান্নাতেই ভাজা মশলাটা শেষের দিকে ব্যবহার করার চেষ্টা করি। এটা শিখেছি আমি আমার আম্মুর কাছ থেকে। ভাজা মশলাটা দিলেই স্মেলটা ভালো আসে, খেতেও কিন্তু বেশি ভালো লাগে। আর ভাজা মশলা দেওয়ার পরে এখন আর বেশি জাল করব না, চুলাটা বন্ধ করে দিব। আর বন্ধ করে দেওয়ার পরে এখন মুরগির মাংসের কালারটা দেখুন। আমার শাশুড়ি একটা কথা বলে, যা দেখতে ভালো তা কিন্তু খেতেও ভালো। এটা আসলে বাস্তবে কিনা জানি না, তবে আমার নিজের রান্না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর কার কাছে কেমন লাগে জানি না। মুরগির মাংসটা নামিয়ে নিয়েছি, এখন চুলায় আরও একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখন আজকে মুড়ি ঘন্ট করব, তার জন্য যে মুগ ডালটাকে আগে থেকে ভেজে নিচ্ছি। মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়ে এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে লাল শাক ভাজিটাও কিন্তু প্রায় শেষের দিকে। এখন এই যে চুলা থেকে ভাজিটাকে নামিয়ে নিব। চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজিটা আসলেই অনেক দারুণ লাগে। চাইলে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়েও ভেজে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। আর এই যে লাল শাক ভাজিটা নামিয়ে দেওয়ার পরে ভাতের চালটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে ডালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে মরিচ, পেঁয়াজ এবং রসুন দিয়ে 70% সিদ্ধ করে নিয়েছি। আর এই যে এখন ডালগুলোকে নামিয়ে ওই প্যানেই এখন তেল দিয়ে দিয়েছি। আর তেল দেওয়ার পরে সামান্য লবণ দিয়ে নিচ্ছি। এখন মাছের মাথাগুলো ভেজে নিব। আজকে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে নিব, তার জন্য যে বড় সাইজের একটি রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। আর এই মাথাগুলোকে উল্টে পাল্টে আমি একটু ভেজে নিচ্ছি। একটু চুলা জালটা কমিয়ে রেখে ভেজে নিচ্ছি, যেহেতু মাছের মাথাগুলো বড়, যাতে একটু সিদ্ধ হয়। এতে করে কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে। আর এই যে মাছের মাথাগুলো একটা সাইড ভালোভাবে ভেজে নিয়ে অপর সাইডে উল্টে একটু সাইড করে রেখে এর পাশেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, শুকনো মশলা, আস্ত জিরা। আজকে রান্না করতে দেরি হয়ে যাওয়ার কারণে চেষ্টা করছিলাম কত তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নেওয়া যায়, তাই এইভাবে করে আমি একসাথে করে নিয়েছি। ওইদিকে মাছের মাথাটাও ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু আমার মশলাটাও কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে বা ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। পেঁয়াজটাকে হালকা সফট করে ভেজে নিয়ে এর মধ্যে এখন বাটা মশলা দিয়ে নিব। তার জন্য এই যে সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা আর দিয়ে নিব জিরা বাটা। এইগুলো পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আর এই বাটা মশলাগুলোকে দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। আর এই পর্যায়ে কারেন্টটা চলে যাওয়ার কারণে একটু অন্ধকার দেখাচ্ছিল। আর এখন এই যে মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে মাছের মাথার সাথে মিলিয়ে দিয়েছি। এগুলোকে একসাথে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে নিচ্ছি। আর আমি ডালগুলোর মধ্যে কিন্তু হলুদ, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া এই মশলাগুলো আগে অ্যাড করে নিয়েছি। আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর এগুলো দিয়ে এখন এই ডালটাকে মাছের মাথার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব।
তাড়াতাড়ির জন্য আমি কিন্তু এভাবে কাজটাকে একটু গুছিয়ে নিয়েছি বা তাড়াতাড়ি করে নিয়েছি। এখন এই যে মাছের মাথার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ। ডালগুলো কিন্তু আমার 70% সিদ্ধ করে নেওয়া। আর সব রান্নার কিন্তু ধরা বাঁধা কোনো নিয়ম থাকে না, যে যেমন পারে বা যার কাছে যেমন খেতে ভালো লাগে সে সেভাবে রান্না করে নেয়। আর এই যে এখন কষিয়ে নেওয়ার পরে এখন অল্প পরিমাণে ঝোলের পানি দিয়ে দিচ্ছি ডালটাকে সম্পূর্ণভাবে সিদ্ধ হওয়ার জন্য, আর মাছের মাথাটাও যাতে সিদ্ধ হয়ে যায়। আর তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে দিব পরিমাণ মতো পানি দিয়ে। এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর কিছুক্ষণ জাল করার পরে দেখুন ডালগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর মাছের মাথাটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে মাছের মাথাটাকে একটু ভেঙে দিচ্ছি, একটু গোটা গোটা রেখে ভেঙে দিব যাতে একদমই বেশি কাঁটা ছড়িয়ে না যায়। আর এই যে ঝোলের পরিমাণটা কমে গেলে এখন এই যে ভাজা মশলা দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। তবে ভিডিওটি ভুলবশত স্কিপ হয়ে গিয়েছে। আর এই যে চুলা থেকে নামানোর পরে ফাইনাল লুকটা এমন হয়েছে। আর এগুলোই মোটামুটি আজকে দুপুরে রান্নাবান্নায় ছিল। আর সাথে ছিল সালাদ, শসা আর লেবু। আর এই যে দেখুন মুরগির মাংসের ঝোলটা কেমন হয়েছে। আর রান্নাবান্নার সাথে সাথে আজকের ব্লগ ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দিন। পেজটি ফলো করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।